আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেসিক্যালি আজকে ডেমো ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা, শুনতে পারতেছো কিনা, আমার পেছনে থাকা স্ক্রিনের লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার রয়েছে কিনা সবকিছু একটু কাইন্ডলি কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দিবা বাবারা। তো সবকিছু যদি ঠিকঠাক থেকে থাকে, মানে দেখা যায়, বোঝা যায় এবং শোনা যায়, তাহলে আমরা ইনশাআল্লাহ নেক্সট কথাগুলো বলবো। কি অবস্থা তোমাদের? তোমাদের তো সামনে হচ্ছে টার্ম ফাইনাল, অর্থাৎ ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা কিন্তু কিছুদিন পরেই শুরু হয়ে যাবে। হয়তো বা ঈদের পরেই তোমাদের শুরু হয়ে যাওয়ার কথা। সো অনেকটা দিন চলে গেল দেখতে দেখতে। তোমাদের ফার্স্ট পেপারের কতদূর পড়া শেষ হলো, অথবা বলতে হয় তোমরা ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্ষেত্রে কিরকম প্রিপারেশন নিচ্ছ, এটা একটু জানাবা। অনেকেই আমি দেখতে পারতেছি যে তোমরা জয়েন করে ফেলেছো মাশাআল্লাহ ক্লাসের মধ্যে। একটু কমেন্ট করে জানিয়ে দিবা যে সবকিছু ক্লিয়ার কিনা। আমি তোমাদের ফারদিন ভাইয়া, আমি তোমাদেরকে বেসিক্যালি কেমিস্ট্রি পড়াবো এইচএসসি 26-এ। সো আমরা একটু দেখতে চাই আজকে ক্লাসের মধ্যে যে আমাদের কোর্সের মধ্যে তোমরা যারা এখনো এনরোল হওনি, একটু যাচাই বাছাই করে নিতে পারো যে ফারদিন ভাইয়ার পড়াটা বুঝতে পারো কিনা। কারণ নেক্সট সাইকেলে কিন্তু আমাদের খুব শীঘ্রই অর্গানিক কেমিস্ট্রি শুরু হবে, অর্থাৎ জৈব যৌগ যে চ্যাপ্টারটা রয়েছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। অনেকে দেখতে পারতেছি, মুরাদ ইসলাম বলছে ঠিক আছে অল ক্লিয়ার, নৌশিন তাবাসসুম বলছে অল ক্লিয়ার, ঠিক আছে অল ক্লিয়ার। সো কিছুদিন পরে কিন্তু আমাদের সাইকেল 3-তে, আমি যদি একটু বলি শুধুমাত্র, যে আমি বলেই শুরু করে দিব ইনশাআল্লাহ। সো আমাদের সামনের যে সাইকেলটা চলতেছে সেটা হচ্ছে সাইকেল 3। এ তো সাইকেলের টায়ারের মতো বড় হয়ে গেল। সাইকেল 3 চলে আসছে। সো সাইকেল 3-এর মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 1 নম্বরে পড়বো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি অথবা জৈব যৌগ। মানে এই অধ্যায়টা মানে মেইন প্রায়োরিটি, বাকিগুলো আমরা কম দেখবো, প্যারা নাই। বাট আমাদের মেইন প্রায়োরিটিতে যেহেতু এই চ্যাপ্টারটা রয়েছে বাবারা, সুতরাং এই চ্যাপ্টারটা যদি তুমি মানে ভয় পেতে না চাও, কিভাবে পড়লে তুমি পরীক্ষায় কমন পাবা, কি পরিমাণ সর্বোচ্চ কম পড়াশোনা করে জৈব যৌগতে সর্বোচ্চ পরিমাণ ভালো মার্কস ক্যারি করা যায়, সেটাই আমরা দেখবো ওই চ্যাপ্টারে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা তো আজকে জৈব যৌগ পড়বো না, আজকে আমরা একটা অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যেটা সবারই ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য সিলেবাসের মধ্যে দেয়া আছে, এই চ্যাপ্টারের একটা পার্ট নিয়ে কথা বলবো। সো এই চ্যাপ্টারের যদি আমি পার্ট নিয়ে কথা বলতে চাই, কোন টপিকটা নিয়ে কথা বলবো? প্রথমে বলতে হয় পোলার আয়ন নিয়ে কথাবার্তা বলবো। তার পরবর্তীতে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফাজানের নীতি। বিশেষ করে আজকের ক্লাসের মূল টপিকটা হচ্ছে ফাজানের নীতি। ফাজানের নীতি মানে হচ্ছে ফাজান স্যার একটা নীতি দিয়ে গেছেন যে এইটা করলে, বা ধরো তোমার কাছে পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন চলে আসে না, যে ধরো তোমার কাছে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে চিনি, বলতে পারি যে ধরো তোমার কাছে চিনি আছে, আর একটা জিনিস বালু আছে। এখন পরীক্ষার মধ্যে বলবে এই দুইটাকে যদি আমি গলাতে চাই, মানে তুমি একটা পাত্রের মধ্যে, একটা পাত্রে চিনি নিলা আর একটা পাত্রে বালু নিলা, নেওয়ার পরবর্তীতে হিট দিচ্ছ। হিট দিয়ে কি করবা? চিনিটাকে গলিয়ে ফেলতে চাও এবং বালুটাকেও কি করতে চাও? গলিয়ে ফেলতে চাও। তো দুইটা জিনিসকে একসাথে তুমি গলিয়ে ফেলতে চাও। এই জিনিসগুলোকে যে তুমি গলিয়ে ফেলতে চাও, কোনটাকে বেশি তাপ দিতে হবে? চিনিকে বেশি তাপ দিতে হবে নাকি বালুকে বেশি তাপ দিতে হবে? তো এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় চলে আসে। যদিও বা এক্স্যাক্টলি চিনি বালু দিয়ে কখনোই পরীক্ষায় আসেনি। পরীক্ষায় যেটা আসে বরাবর সেটা হচ্ছে, ধরো তোমার পরীক্ষার মধ্যে এরকম দুইটা সুন্দর কয়েকটা যৌগ তুলে দিবে। যেমন ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন এসেছিল কিছুদিন আগে। ঢাকা ভার্সিটির একটা প্রশ্ন আমি যদি তোমাদেরকে বলি, এরকম একটা দিছিল, বেরিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, আলহামদুলিল্লাহ, বেরিয়াম কার্বনেট। তো প্রশ্নটা ছিল এই যে কার্বনেট গুলো রয়েছে, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্রম বের করো। অর্থাৎ কার গলনাঙ্ক বেশি, কার স্ফুটনাঙ্ক বেশি। বুঝো কিন্তু ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, মানে বুঝতে হবে কিন্তু তোমাদের, এটা 17 সালের দিকে আসা প্রশ্ন একটা। তো তোমাদের পরীক্ষা কিন্তু চলে আসতেই পারে। বুঝো এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়। তো পরীক্ষা হয়তো এতগুলো দিবে না, যৌগগুলো চেঞ্জ করে দিবে যে ভাইয়া কার গলনাঙ্ক, অর্থাৎ কাকে হিট বেশি দিতে হয় গলাতে গেলে, কাকে হিট কম দিতে হয়। আমার মনে হয় একটু হাসি আসছে, আমি একটু এসিটা বাড়াই দিতে চাই। আচ্ছা, তো এরকম টাইপের যখন প্রশ্ন দেখবো যে বেরিয়াম কার্বন, ম্যাগনেসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম কার্বনেট অথবা বেরিয়াম কার্বনেট, এই কার্বনেট গুলোর মধ্যে কার গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক বাড়াতে হবে, বা কার গলনাঙ্ক স্ফুটন। আলহামদুলিল্লাহ, কি একটা অবস্থা বলো। বেশি ঠান্ডা লাগলেও ঝামেলা, বেশি গরম লাগলেও ঝামেলা। আলহামদুলিল্লাহ, কোল্ড অ্যালার্জি আছে আমার বাবা, বুঝছো। সো বেশি যদি ঠান্ডা লাগে তাহলে হচ্ছে ঠান্ডাতে
হাসি চলে আসে, যদি গরম লাগে শরীরটা ঘেমে যায়, ঘেমে গিয়ে হচ্ছে গিয়ে তোমার হাসি চলে আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, চলো, আশা করি আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে ব্যাক করবো ক্লাসের মধ্যে। সুতরাং ফাজানের নীতিটা দেখার চেষ্টা করবো। এখানের মধ্যে পোলার আয়ন দেয়া আছে যে দুইটা ইলেকট্রনের বিকৃতি স্থানান্তর আংশিক স্থানান্তর পোলার আয়ন বলে। সো দেখো, আমাদের ক্লাসের প্রথম যে টপিক সেটা হচ্ছে পোলার আয়নটা তোমাকে বুঝতে হবে। পোলার আয়ন, পোলার আয়ন। সো পোলার আয়ন মানে কি জানো? পোলার আয়ন শব্দের অর্থটা হচ্ছে আয়নের বিকৃতি। বুঝো, আয়নের কি হওয়া? আয়নের বিকৃতি হওয়া। ধরো একটা সময় জীবনের একটা পর্যায়ে গিয়ে দেখতা যে ধরো তোমার কাছে একটা ক্লোরিন আয়ন আছে, ক্লোরিন আয়ন আছে। এই ক্লোরিন আয়নটা দেখতে ঠিক এইরকম গোল ডিব্বার মতো, বাট কোনো একটা সময় গিয়ে দেখলা এই ক্লোরিন আয়নটার আকারটা চেঞ্জ হয়ে এরকম অদ্ভুত আকৃতি হয়ে গেছে। অর্থাৎ এই যে আয়নটা হবার কথা ছিল এরকম, বাট সেটার আকারটা চেঞ্জ হয়ে গেছে এরকম। সুতরাং ছিল এরকম, হয়ে গেছে এরকম। এই যে আয়নের যে বিকৃতি হওয়া, এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা হচ্ছে পোলার আয়ন। আমার নাকটা এখনো ঠিক হয়নি। সো দেখো, ভালো করে বুঝো। দেখো, একটা জিনিস ভালো করে বুঝার চেষ্টা করো। ধরো তোমার কাছে যে কোনো একটা ক্যাটায়ন আছে, দেখো ভালো করে খেয়াল করো। তোমার কাছে একটা কি আছে? ক্যাটায়ন আছে। ধরো তোমার কাছে সোডিয়াম প্লাস আছে, তো এটা একটা ক্যাটায়ন, খুব মানে স্বাভাবিক জিনিস, আমরা জানি। তো ধরো আমার কাছে একটা অ্যানায়ন আছে, ক্লোরিন মাইনাস। এই ক্লোরিন মাইনাসটাকে কি করবে? এই পজিটিভটা নিজের দিকে একটু হালকা টান দেওয়ার চেষ্টা করবে। কেন ভাই? আমরা সব সময় জানি পজিটিভ জিনিস নেগেটিভ জিনিসকে নিজের দিকে হালকা পরিমাণ টেনে নেয়। তো দেখো, এই যে পজিটিভ জিনিসটা নেগেটিভ জিনিসটাকে নিজের দিকে একটু টেনে নিবে, বলবে আয় বাবা আয়, আমার দিকে আয়, এরকম করে বলবে আয় বাবা আয়, আমার দিকে আয়। ব্যাপারটা এরকম হবে। তো এরকম যখন ব্যাপার স্যাপার হয়, দেখো সোডিয়াম প্লাসটা তো তার মতোই থাকে, কারণ সোডিয়াম প্লাস তো নিউক্লিয়াস। সো এ যখন টান দেয়, ক্লোরিন বলে আচ্ছা বাবা আসতেছি আমি তোমার কাছে। সো এ হয়টা কি হালকা পরিমাণ ওর দিকে চলে যায়। দেখো, হওয়ার কথা ছিল এরকম গোল ডিব্বার মতো, বুঝছো? বাট এটা কিরকম হয়ে যায় বলতো? হালকা পরিমাণ এই জায়গাটার মধ্যে হালকা পরিমাণ এর কাছে আসতে চায়। অর্থাৎ এই যে জিনিসটা, এই জিনিসটার বিকৃতি ঘটে। এই জিনিসটার কি হয়? বিকৃতি ঘটে। কি ঘটে? বিকৃতি ঘটে। এই যে আয়নটা, ক্লোরিন মাইনাস আয়নটা আগে এরকম সুদর্শন পুরুষের মতো দেখতে ছিল, বাট ক্যাটায়নের কারণে তার চার্জের আকৃতিটার একটু হালকা বিকৃতি হইলো, হালকা নিজের দিকে নিয়ে আসলো, হালকা নিজের দিকে টেনে আনলো। এই যে হালকা পরিমাণ যে এই যে পার্টটা বিকৃতি হইলো, এটাকে বলে আসলে পোলার আয়ন। কথা কি বুঝতে পারছো? পোলার আয়ন মানে কি? আয়নের বিকৃতি। কোন একটা পজিটিভ আয়ন যখন নেগেটিভ আয়নকে নিজের দিকে টান দেয়, নেগেটিভ আয়ন না আসতে পারলেও পুরোপুরি এই নেগেটিভ পার্টগুলো হালকা পরিমাণ প্লাসের দিকে এগিয়ে আসার চেষ্টা করে, বুঝছো? সো যখন আসলে হালকা পরিমাণ আসার চেষ্টা করে, এই যে আয়নের যে আকৃতিটি আছে এটা একটু হালকা পরিমাণ বিকৃতি হয়ে যায়। এই যে আয়নের আকৃতিটা বিকৃতি হয়ে গেল, এটাকে বলা হয় পোলার আয়ন। তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই? বলো বলো, তোমরা কি বুঝছো কি বুঝো নাই? বলো। আমার নাকের অবস্থা কেন জানি খুবই বাজে, বিভৎস হয়ে গেছে। তোমরা একটু বলো বুঝছো কিনা। আমি একটু টিস্যু দিয়ে বলো বলো বলো, বুঝছো কিনা বলো বলো, বুঝছো কিনা বলো 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 বলো। হ্যাঁ বাবা, এটা থার্ড চ্যাপ্টার। তার মানে পোলার আয়ন মানেটা কি বুঝলাম? পোলার আয়ন মানে হচ্ছে আয়নের বিকৃতি হওয়া। অর্থাৎ এই যে পজিটিভ আয়নগুলো যখন নেগেটিভ আয়নকে নিজের দিকে টান দেয়, সে এভাবে আসলে ছুটে যাওয়ার চেষ্টা করে, হালকা পরিমাণ এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে হয় কি, এই আকৃতিটা একটু বিকৃতি হয়ে যায়। এই যে বিকৃতি, যে আয়নের যে বিকৃতি হওয়া, আয়নের যে বিকৃতি, এটাকে বলা হয় পোলার আয়ন। বুঝছো? ভেরি গুড। সো চলো
এবার দেখো আমরা আসলে পোলার আয়ন থেকে কি বুঝবো, ফাজারের নীতিতে গেলে বুঝতে পারবা। ফাজারের নীতিতে আমরা এখন যেটা করব, ফাজানের নীতি পড়বো। ফাজানের নীতি কিসের নীতি? সেটা হচ্ছে ফাজানের নীতি। আচ্ছা, ফাজানের নীতিতে কয়টা রুলস দেয়া ছিল বাবা বলো? উত্তর হচ্ছে ফাজানের নীতিতে রুলস দেয়া হচ্ছে টোটাল 4টা রুলস। ফাজানের নীতিতে কয়টা রুলস আছে বলো তো বাবা? ফাজানের নীতিতে টোটাল কয়টা রুলস আছে? ফাজানের নীতিতে টোটাল রুলস আছে 4টা। কয়টা রুলস বলো তো? 4টা রুলস আছে বাবা, বুঝো। এই 4টা রুলস যদি তুমি বুঝতে পারো বা পড়তে পারো আজকের ক্লাসে, এই 4টা রুলস পড়লেই ক্লাস শেষ। অর্থাৎ তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে কোন যৌগটা বেশি গলনাঙ্ক বিশিষ্ট বা স্ফুটনাঙ্ক বিশিষ্ট। তুমি যদি ফাজানের এই 4টা রুলস পড়ো, এই 4টা রুলস পড়ো, তাহলে কিন্তু তুমি যে কোনো যৌগ, ধরো তোমাকে পরীক্ষার মধ্যে দিয়ে দিছে তারা যে ভাইয়া আপনি বলেন তো সোডিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড কোনটা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, অথবা তোমার পরীক্ষায় দিল অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে গিয়ে সিলিকন টেট্রাক্লোরাইড কোনটার আসলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। তো এই টাইপের জিনিসগুলো পারার জন্য, যে কোনো যৌগ পারার জন্য আমার 4টা রুলস লাগবে। তবে আমার একটা সার্বজনীন একটা জিনিস বুঝতে হবে বাবা, ফাজানের নীতির সাহায্যে আমরা কি বুঝবো, ফাজানের নীতির সাহায্যে আমরা কি শিখবো, আসলে শিখন ফলটা তো আগে বুঝতে হবে যে ভাই আমি শিখবোটা কি ফাজানের নীতির সাহায্যে। এই 4টা রুলস কি সম্বন্ধিত? তো এই ফাজানের নীতিটা হচ্ছে কোন জিনিস সম্বন্ধিত, কোন যৌগের যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি, মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি কম, এটা নিয়ে আমি আলোচনা করব। কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য বের করা, অর্থাৎ কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা কম, কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা বেশি, এটাই আমরা করব। বুঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে ফাজানের নীতির সাহায্যে আমরা কি জানবো, কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য বের করাটা শিখবো, কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য কম, কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি, এটা বের করব। কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য বের করা শিখবো। তবে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তুমি যতই সমযোজী বৈশিষ্ট্য বের করো না কেন, প্রথমে তোমাকে একটা জিনিস শিখতে হবে। সেটা হচ্ছে তুমি যদি সমযোজী বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাও বাবা, দেখো আমি তোমাদেরকে দেখাই দেই। ধরো কোন একটা যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আবারও দেখো বাবা ভালো করে খেয়াল করো, সমযোজী বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য? সমযোজী। সমযোজী বানানটা কেন ভুল করতেছি আমি, দেখো কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য, তো কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য যত বেশি বাড়ে তার আয়নিক বৈশিষ্ট্যটা তত বেশি কমে যায়। বুঝছো? আবারও বলতেছি, সমযোজী বৈশিষ্ট্য এবং আয়নিক বৈশিষ্ট্য এই দুইটার পার্থক্য হচ্ছে ব্যস্তানুপাতিক। ধরো দুইটা যৌগ যদি আমি বলি যে ধরো সোডিয়াম ক্লোরাইড, এই যৌগটা আমরা স্বাভাবিকভাবে এই যৌগটা বলতে পারি ভাই এই যৌগটা হচ্ছে আয়নিক যৌগ। এই যৌগটা কি যৌগ? আয়নিক যৌগ। বাট দুনিয়ার বুকে না কোন যৌগ সম্পূর্ণ 100% আয়নিক হতে পারে না, আবার পৃথিবীর বুকে কোন যৌগ 100% সমযোজী হতে পারে না। ব্যাপারটা হচ্ছে এই যে আছে না দুনিয়ার বুকে, দেখবা তোমার একটা ফ্রেন্ড তোমার সামনে খুবই ভদ্র, হ্যাঁ, পেছনে গিয়ে দেখবা মিনমিনানি বন্ধু, মানে হচ্ছে মানে মিনমিনা আচরণ করতেছে। মিনমিনা মিন্স যে ভাই কথা লাগানো তোমার সামনে বলতেছে তোমার মতো ফ্রেন্ড হয় না দুনিয়াতে, এত ভালো মানুষ হয় না দুনিয়ার বুকে, বাট পেছনে গিয়ে ঠিকই বলতেছে তোমার নামে কুটনামি করতেছে। তার মানে সে ভালো, ঠিক আছে, তার মাঝখানে খারাপ বৈশিষ্ট্যটাও আছে। তো এই যৌগটা আমি বুঝলাম যে ভাইয়া এটা তো একটা ধাতু আর অধাতু, এটা তো একটা আয়নিক যৌগ, বাট এই আয়নিক যৌগটা কখনোই 100% আয়নিক না। মানে ভাই এর মধ্যে কি শুধুই আয়নিক, কি আয়নিক বৈশিষ্ট্যই আসলে বহন করে? উত্তর হচ্ছে না। কোন যৌগ 100% 100% আয়নিক হইতে পারে না। বুঝছো? এই যৌগটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য থাকে, সমযোজী বৈশিষ্ট্য থাকে। ব্যাপারটা হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য যদি এরকম হয় যে ধরো আয়নিক বৈশিষ্ট্য এটার মধ্যে আছে 98%, তাহলে 2% থাকবে এটার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য। তার মানে কোন একটা যৌগ সম্পূর্ণরূপে সমযোজীও না, কোন একটা যৌগ সম্পূর্ণরূপে আয়নিকও হতে পারে না। মানে আমার ওই ক্যারেক্টারটা দেখি, আয়নিকের যখন স্ট্রাকচার গুলো বেশি দেখি বা আয়নিকের যে ধর্মগুলো ওইটা যদি বেশি দেখি, তাহলে বুঝবো এটা একটা আয়নিক যৌগ। যেমন এটা একটা আয়নিক যৌগ কেন, এর শতকরা 98% আয়নিক ধর্ম আসলে বহন করে, 2% সমযোজী বহন করে। তার মানে বুঝা যাচ্ছে এটার মধ্যে আয়নিক যৌগ ঠিকই, বাট এর মধ্যে সমযোজী বৈশিষ্ট্য লুকায় আছে। বুঝছো আমার কথা?
বুঝছো আমার কথা? তার মানে দুনিয়ার বুকে কোনো যৌগই সম্পূর্ণ 100% আয়নিক না, কোনো যৌগই 100% সমযোজী না। এখন দেখো, সমযোজী বৈশিষ্ট্য, কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য যত বাড়ে, যেমন এখানের মধ্যে আমি যেটা দেখালাম, ধরলাম সোডিয়াম ক্লোরাইড, এটার আয়নিক বৈশিষ্ট্য দেখো, ভালো করে খেয়াল করো, আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য যদি 90% হয়, তাহলে এটা সমযোজী বৈশিষ্ট্য হবে বাকি 10%। অর্থাৎ এইটার মান, আয়নিক, একটা যৌগের আয়নিক বৈশিষ্ট্য আমার যত বেড়ে যায়, সমযোজী বৈশিষ্ট্যের পরিমাণটা তত কমে যায়, একটা বাড়লে আরেকটা কমে, এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক পাবা। সবসময় মনে রাখবা, একটা যৌগের আয়নিক বৈশিষ্ট্য যত বেশি বাড়বে, তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের এই আকাঙ্ক্ষা অথবা বৈশিষ্ট্যের ধর্মটা তত বেশি কমে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে যে ভাই আমি এখানের মধ্যে লিখতেই পারি যে কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য যদি লিখি, এটা আমি একটা সমানুপাতিক চিহ্ন দিলাম। সমানুপাতিক চিহ্ন দেওয়ার পর তুমি এখানের মধ্যে একটা টান দিবা, আসলে একটা সূত্র লিখতে হবে আমার। দেখো ভালো করে খেয়াল করো, দেখো ভালো করে খেয়াল করো। সো সমযোজী বৈশিষ্ট্যের ব্যস্তানুপাতিক হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য। আয়নিক বৈশিষ্ট্য দেখো আমি লিখে দিই, আয়নিক বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্য। এবং আমরা একটা জিনিস ছোট্টবেলা থেকে জানি, কোন যৌগের আয়নিক বৈশিষ্ট্যের মানটা যত বেশি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হয়। অর্থাৎ এই যৌগটার আয়নিক বৈশিষ্ট্য যত বেশি হবে, হ্যাঁ, সো এটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক কি বলতে পারি, সমযোজী বৈশিষ্ট্য বাড়লে আয়নিক বৈশিষ্ট্য ব্যস্তানুপাতিক মানে কমে। সেম একই ভাবে লিখে ফেলবা গলনাঙ্ক, অর্থাৎ গলনাঙ্কটাও কমবে। এবং আবারও একই ভাবে লিখতে পারো স্ফুটনাঙ্ক। বুঝো? তার মানে একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য যত বেশি বাড়বে, এই যে উপরে 1 দিয়ে দাও, তাহলেই হয়ে গেছে, কেল্লা খতম। সো দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে কোন একটা যৌগের সমযোজী বৈশিষ্ট্য যত বেশি বাড়ে, উল্টাটা কমে যায়। দেখো ব্যস্তানুপাতিক মানে কি, আয়নিক বৈশিষ্ট্য তত বেশি কমে যায়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি কমে যাবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি কমে যাবে। তোমরা কি এই কথাটা বুঝতে পারছো? তোমরা কি এখানে বুঝতে পারছো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তার মানে কোনো একটা যৌগের সমযোজী বৈশিষ্ট্য যত বেশি বেড়ে যাবে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি কমে যাবে এবং আয়নিক বৈশিষ্ট্যটা তত বেশি কমে যাবে। ক্লিয়ার? এটা একটু বুঝবা। সেম একই ভাবে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, এখানের মধ্যে যেমন লিখছো না, সমযোজী বৈশিষ্ট্য যত বাড়ে কোনো একটা যৌগের পোলার আয়ন তত বেশি বাড়ে, পোলার আয়ন তত বেশি বাড়ে। বুঝো? বুঝো? কোন যৌগের পোলার আয়ন যত বেশি বাড়বে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি বাড়বে, আয়নিক বৈশিষ্ট্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমবে। এই রেঞ্জটা যদি মনে রাখতে পারো, ফাজানের নীতি একদম 1-2 ব্যাপার বাবা। পরীক্ষার হলে এরকম আসতে পারে, প্রশ্ন দিয়ে আসতে পারে যে ভাইয়া এই যে এরকম একটা সোডিয়াম ক্লোরাইড যৌগ দিবে, দেওয়ার পর বলবে যে এর আয়নিক বৈশিষ্ট্য কিরকম, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন, অথবা এরকম দুইটা যৌগ দিবে, দেওয়ার পরবর্তীতে বলবে যে ভাইয়া এই যে দুইটা যৌগ কার পোলার আয়ন বেশি হয়, হইতে পারে যে পোলার আয়ন, তার মানে তুমি বুঝবে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি, কারণ সমযোজী বৈশিষ্ট্য বেশি হইলে পোলার আয়নটাও বেশি হয়। তার মানে কোন যৌগের পোলার আয়ন বেশি, হতে পারে দিতে পারে কোন যৌগের আয়নিক বৈশিষ্ট্য বেশি, তার মানে সমযোজী বৈশিষ্ট্যটা কম কার, যার সমযোজী বৈশিষ্ট্য কম তার আয়নিক বৈশিষ্ট্য বেশি। আবার বলতে পারে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, তার মানে যার সমযোজী বৈশিষ্ট্যটা কম হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি পারেননি বলেন? সবাইকে বুঝতে পারছো? এই রেঞ্জটা বুঝছো? একটা বাড়লে আরেকটা কমে, এটা সম্পর্কটা বুঝছি? একটু কমেন্টে জানাও তো, একটু বলো তো বুঝছি কি বুঝি নাই, বলো। বলো। বলো বুঝছো? ভেরি গুড। তার মানে আমরা একটু আগে বলছিলাম এই যে ফাজানের নীতি সাহায্যে বের করব কোন যৌগের সমযোজী বৈশিষ্ট্য বের করা। অর্থাৎ আমরা বের করব, ধরো আমরা যদি কোনোভাবে পাই, দেখো ভালো করে খেয়াল করো দুইটা রেঞ্জটা দেখো, দেখো এটা আমি যদি বলি
সমযোজী বৈশিষ্ট্য কার বেশি? সমযোজী। তো ধরো মানে চিন্তা করো ফারদিন ভাইয়া তোমাকে শিখাইছে সমযোজী বৈশিষ্ট্যটা এর বেশি, মানে চিন্তা করো তাহলে আয়নিক বৈশিষ্ট্য কার বেশি হবে বলো? আয়নিক বৈশিষ্ট্যটা কি উল্টা হবে না? মানে আমরা কি পড়ছি সমযোজী বৈশিষ্ট্য যেটা পড়বো আয়নিক বৈশিষ্ট্যটা উল্টা, এই যে ইনভার্স হয়ে গেছে, তার মানে এটা কি হয়ে যাবে বলো তো? উল্টা হয়ে যাবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডটা সোডিয়াম ক্লোরাইডের জায়গায় রাখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জায়গায় এটাকেই রাখো, জিনিসটা উল্টা ঘুরে যাবে। বুঝতে পারছো আমার কথা? উল্টায় যায়। ঠিক একইভাবে যদি আমি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের কথা বলি, গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাহলে কি হবে বলো তো বাবা? আমরা কি জানি সমযোজী বৈশিষ্ট্য বাড়লে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কমে যায়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা এখান থেকে লিখতে পারি উল্টাটা। দেখো সোডিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তোমরাই বলো। আমরা এখানে দেখতে পাচ্ছি এইটার সমযোজী বৈশিষ্ট্য বেশি আর এটার আয়নিক বৈশিষ্ট্য বেশি। আর সমযোজী বৈশিষ্ট্য বেশি হইলে কি হয় বলো? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। তাহলে এটা উল্টাটা, মানে একটা জিনিসই মনে রাখবা, সেটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের উল্টা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। সমযোজী বৈশিষ্ট্যের উল্টাটা হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। যারা উদাহরণ সহকারে বুঝতে চাও তাদের জন্য এইটা যথেষ্ট, যে ভাইয়া সবগুলো হচ্ছে এই যে দেখো এটা ছিল সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্য ছিল এটা, এটা উল্টাই দিলে আমরা পাবো সমযোজী বৈশিষ্ট্যটা, ক্রমটাকে উল্টাই দিলে আমরা আয়নিকটা পাই, উল্টাই দিলে আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা পাই। বুঝছো? বুঝছো আমার কথা? বুঝছো? ভেরি গুড, ভেরি গুড, অল ক্লিয়ার। সো দেখো এখান থেকে তোমাদের কিছু জিনিস আসলে শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের 4টা রুলস এর কথা বলছিলাম। 4টা রুলস আছে ফাজানের নীতিতে। 1 নাম্বার রুলস, 1 নাম্বার ফাজানের নীতিতে কয় নাম্বার? ফাজানের নীতিতে হচ্ছে ফাজানের নীতি, হ্যাঁ, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম নাকি বেশি? ফাজানের নীতি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম। বুঝছো? ফাজানের নীতি গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। ফাজানের নীতিতে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম। তো দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে প্রথমে মনে রাখবে 1 নাম্বার ফাজানের নীতি কিন্তু সমযোজী বৈশিষ্ট্যের ক্রম দেয়। প্রথম নীতিটা মনে রাখবা। ক্যাটায়নের, এটা একটু ব্যতিক্রমে, ক্যাটায়নের, ক্যাটায়নের আকার ছোট হলে, আকার যত ছোট, যত ছোট সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। সমযোজী বৈশিষ্ট্য ততই বেশি। বুঝো? তার মানে আমি কি বলছি? ক্যাটায়নের আকার নিয়ে কথাবার্তা বলছি বাবা, এইটা বুঝো। কিসের আকার? ক্যাটায়নের আকার। কি বলছি? যত ছোট কি বৈশিষ্ট্য? সমযোজী বৈশিষ্ট্য তত কি হবে? বেশি হবে। একটু ভালো করে খেয়াল করো, আমি যদি তোমার সামনে কয়েকটা ক্যাটায়ন লিখে দেই, মানে হচ্ছে ধরো আমি লিখে দিলাম সোডিয়াম প্লাস, তার পরবর্তীতে হচ্ছে গিয়ে তোমার পটাশিয়াম প্লাস, তার পরবর্তীতে হচ্ছে ধরো লিথিয়াম প্লাস, এরকম কিছু আয়নের কথা চিন্তা করো। দেখো এই যে লিথিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, এরকম কিছু আয়নের কথা চিন্তা করো, ভালো করে খেয়াল করো। এখানে আমি কি বলছি? আকার যত ছোট হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। তাহলে এবার এদের মধ্যে আকারের তুলনা করো তো বাবা। আমি যদি এখানে আকারের কথা বলি, এখানে যদি আমি আকারের কথা বলি, তাহলে আকারের কথা যদি আমি যাই, প্রথমে আসতেছে লিথিয়াম, তার পরবর্তীতে কে আসতেছে? সোডিয়াম, তার পরবর্তীতে কি? পটাশিয়াম, তার পরবর্তীতে হচ্ছে রুবিডিয়াম। তো এইগুলোর মধ্যে আমি কি বলছি? যত ছোট। তাহলে সব থেকে ছোট কে বলতো? সব থেকে ছোট হচ্ছে লিথিয়াম। লিথিয়ামটা কি হবে? সব থেকে, কেন? এ পর্যায় সারণীর উপরের দিকে আছে। সব থেকে ছোট হচ্ছে কে? লিথিয়াম। তাহলে সব থেকে সমযোজী বৈশিষ্ট্য বেশি কার? তোমরাই বলো। সমযোজী বৈশিষ্ট্য বেশি কার বলো? সমযোজী বৈশিষ্ট্য কার বেশি হবে বলো? সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী কি বৈশিষ্ট্য কার বেশি হবে? তোমরাই বলো তো বাবা, সমযোজী বৈশিষ্ট্য কার বেশি হবে? অবশ্যই 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 যার ছোট, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, এই হয়ে গেল। সমযোজী বৈশিষ্ট্যটা উল্টা আসছে, আকার যত ছোট এটার আকার সব থেকে ছোট, যার কারণে এটা হলো।
সো দেখো ভালো করে খেয়াল করো, আমি যদি এখানে যৌগ আকারে দিতাম তোমাকে, যৌগ আকারে, দেখো একটু ভালো করে খেয়াল করো, আমি যদি তোমাকে যৌগ আকারে দিতাম, অর্থাৎ এখানের মধ্যে আমি যদি তোমাকে দিতাম লিথিয়াম ক্লোরাইড, দিতেই পারতাম পরীক্ষায়, সোডিয়াম ক্লোরাইড দিতেই পারতাম, পটাশিয়াম ক্লোরাইড দিতেই পারতাম, আবার এখানে রুবিডিয়াম ক্লোরাইড এটা দিতেই পারতাম। ভালো করে খেয়াল করো, তাহলে আমি কি বলছি, তুমি যখন সাইজটা দেখবা দেখো সবগুলোতে কিন্তু ক্লোরিন কমন, বাট আমি দেখো সামনের পার্টটা নিলে এই যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। সো আমি কি বলছিলাম, ক্যাটায়নের সাইজটা যত বেশি ছোট হবে তত বেশি কি হবে বলতো, সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। সো সমযোজী বৈশিষ্ট্যের ক্রম তো এটাও পড়ে, সো যৌগ হিসাবে দিলেও এইভাবে যাবে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সো দেখো আমি কি বলছি একটু আগে, দেখো সূত্রটা দেখো, সমযোজী বৈশিষ্ট্যটা যত বেশি বাড়তে থাকে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ইনভার্স আকারে আছে, অর্থাৎ কমতে থাকে, উল্টা হয়। সমযোজী বৈশিষ্ট্য বাড়লে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটার মানটা তুলনামূলকভাবে কমে যায়, ইনভার্স হয়। সো তার মানে আমরা এখানের মধ্যে যদি কখনো লিখি ভাইয়া যে ভাই আপনি যদি এখানের মধ্যে গলনাঙ্কের ক্রম বলতেন, শুধুমাত্র কি গলনাঙ্ক না, গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক এটার কথা বলতেন, বুঝছো? ভালো করে বুঝছো। তাহলে আমার এটা উল্টায় যাবে শুধুমাত্র, আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, উল্টায় যাবে। মানে কি, আমি কি বলছি বারবার, আমি তোমাদেরকে বারবার কি বলছি যে এই জিনিসটা উল্টায় যায়। দেখো সমযোজীর ক্রম যেটা হবে সেটার উল্টাটা হবে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, কারণ সমযোজী বৈশিষ্ট্য বাড়লে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক কমে যায়। তাহলে এখানের মধ্যে তুমি লিখতে পারো লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড। তাই কি হবে, উল্টাটা হবে বাবা, কি হবে, উল্টাটা হবে। তো উল্টাটা মানেটা কি, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই তো হইলো। তার মানে এখানের মধ্যে তিনটা জিনিস পাইলা তুমি, সেটা হচ্ছে এই যে দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পাইলা, তার সাথে সাথে আবার কি পাইলা, এখানের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের ক্রমটাও পাইলা। এই যে, এই যে, বলো সবাই বলো বুঝতে পারছো কি পারো নাই, বলো সবাই বলো বুঝতে পারছো কি পারো নাই, বলো। বলো তো বাবারা, বুঝতে পারছো কি পারো নাই? তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? ঢাকা ভার্সিটিতে আসা একটা প্রশ্ন সলভ করে, ঢাকা ভার্সিটিতে আসা একটা প্রশ্ন তাহলে সলভ করে। চলো, প্রশ্নটা এরকম ছিল, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্রম বের করো। তাহলে দেখো তোমার প্রশ্নটা এরকম, সিরিয়ালটা এরকম দেয়া ছিল যে ভাইয়া ধরো বেরিলিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, তারপর হচ্ছে বেরিয়াম কার্বনেট। তো বলছে এটা সমযোজী, এবং দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করো, কিন্তু ঢাকা ভার্সিটিতে আসা এই প্রশ্নটা কি বলছে তোমাকে, ডিউতে আসা প্রশ্নতে বলছে যে এই যে জিনিসটা দেখতেছো এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম কত, কিসের ক্রম, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। সো এরকম দিয়ে যদি তোমাকে কখনো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বের করতে বলে, তুমি প্রথমে ওইটা না বের করে সমযোজী বৈশিষ্ট্যটা বের করবা। কি করবা, সমযোজী বৈশিষ্ট্যটা বের করবা প্রথমে। সো দেখো কি বের করবা, সমযোজী বৈশিষ্ট্য। তাহলে এখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, এইগুলোর মধ্যে আমি কি বলছি, আকার যেটার ছোট, তুমি একটু খেয়াল করো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, সবার তো কার্বনেট আছে, ক্যালসিয়াম, বেরিয়াম। তো আকারের তুলনা যদি আমি করি, আকার, তাহলে আকারের তুলনা করলে সব থেকে ছোট কোনটা, সব থেকে ছোট হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম। এই আকারগুলো আশা করি তোমরা পারো। তারপর বেরিলিয়াম, পর্যায় সারণীতে দেখো এটা আস্তে আস্তে নিচের দিকে নামে। তাহলে আকার যেহেতু ছোট, তাহলে এটার মধ্যে কি হবে বলো তো বাবা, এটার কি হবে, এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি, তারপর এটা, তারপর এটা। এই তো হয়ে গেল। দেখো যারা বুঝতে পারো না তাদের জন্য আমি লিখে দিই, এটার আকার সব থেকে ছোট, আকার কি বলতো, আকার সব থেকে ছোট, যার আকার, ক্যাটায়নের আকার যত বেশি ছোট হয় তার সমযোজী বৈশিষ্ট্যের পরিমাণটা বা ভ্যালুটা তত বেশি বাড়তে থাকে। বুঝছো? সো দেখো আমি যদি উল্টাটা করি, প্রশ্ন যেটা জিজ্ঞেস করছে আমাকে ওইটাই তো আলোচনা করলাম। বলছিল প্রশ্নের মধ্যে গলনাঙ্ক
গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক এটার ক্রম বের করতে। তাহলে গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্কের ক্রমটা যদি আমি বের করতে চাই তাহলে এখানে কি করতে হবে? তাহলে এখানে দেখো সেম জিনিস আমাকে উল্টাই দিতে হবে। বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। তো দেখো উল্টাই যদি আমরা দেই, উল্টাই দিলে এখানের মধ্যে কি হবে? এইটা, তারপর এইটা, তারপর এইটা, এই তো হয়ে গেল। পুরাপুরি উল্টা উল্টি। বুঝছো কি বুঝো নাই বলো, একটু কমেন্টে জানাও তো। দেখ, সমযোজী বৈশিষ্ট্য যদি বের করতে পারো তার উল্টাটাই কিন্তু হচ্ছে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা একটা পড়লাম, চারটার মধ্যে একটা নীতি পড়লাম। এবার গেল দেখো, আমরা তো মানে আকার নিয়ে পড়াশোনা করলাম। এবার দেখো, এবার আমরা পড়বো 2 নাম্বার নীতি। ফাজানের 2 নাম্বার নীতিতে কি দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। এর আগে তো ক্যাটায়নের আকার সবসময় মনে রাখবে। 2 নাম্বার নীতি, ক্যাটায়নের চার্জ সংখ্যা বাড়লে, মানে প্রথমটা শুধুমাত্র একটা ছিল যেটাতে কমলে বাড়ে, মানে যদি সাইজটা ছোট হয় কমে যায়, সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যায়, মানে ইনভার্স সম্পর্ক। বাকি যতগুলো রুলস পড়বো, একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা বাড়লে আরেকটা বাড়ে। যেমন ক্যাটায়নের চার্জ সংখ্যা যদি বাড়ে তাহলে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। যেমন দেখো এখানে, যেমন দেখো ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি প্রথমেই বলি এখানের মধ্যে, দেখো ভালো করে খেয়াল করো, আমি এখানে কি বলছি? বলছি ক্যাটায়নের চার্জ সংখ্যা বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। যেমন আমি যদি এখানের মধ্যে বলি ক্যাটায়নের চার্জ সংখ্যা, মানে এটা কি? ধরেন ভাইয়া আমি যদি এখানের মধ্যে লিখি, ধরো সোডিয়াম একটা প্লাস, ম্যাগনেসিয়াম 2টা প্লাস, তার পরবর্তীতে অ্যালুমিনিয়াম 3টা প্লাস যুক্ত যৌগ, অথবা সিলিকন 4টা প্লাস যুক্ত যৌগ। সো দেখো এখানের মধ্যে কয়টা আছে বলতো? একটা চার্জ। আমি কি বলছি? সংখ্যা বাড়লে, চার্জ সংখ্যা বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। 2টা প্লাস, এখানে হচ্ছে 3টা প্লাস, এখানে হচ্ছে 4টা প্লাস। তাহলে আমি কি বলছি? চার্জ সংখ্যা বাড়লে এটা 1 2 3 4 ওইদিকে আস্তে আস্তে বাড়তেছে না? তাহলে আমি যদি এখানের মধ্যে সমযোজী বৈশিষ্ট্যের কথা বলি, আমি যদি তোমাদেরকে এখানে সমযোজী বৈশিষ্ট্যের কথা বলি, সমযোজী বৈশিষ্ট্য আমি যদি এইটার কথা বলি তাহলে কি হবে? সবার থেকে বেশি হবে কোনটা? সব থেকে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। আমি কি বলছি? এই যে এইটা, তারপর এইটা, তারপর এইটা। এখন আমি এখানে যৌগ লিখে দিতে পারি, পরীক্ষার মধ্যে যৌগ থাকতে পারে, যৌগ দিয়ে দেয়। সো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে গিয়ে সিলিকন টেট্রাক্লোরাইড। পরীক্ষায় কেমনে বের করবা? পরীক্ষা বের করার ইজিয়েস্ট উপায় হচ্ছে, ভাই এখানে তো তুমি চার সংখ্যা বেরই করতে পারবে। এটা +1, ম্যাগনেসিয়াম হয় সবসময় +2, অ্যালুমিনিয়াম হয় +3, সিলিকন হয় +4। তো এরকম যদি কখনো হয় তার মানে চার সংখ্যা বাড়তেছে, সমযোজী বৈশিষ্ট্য বাড়তেছে, তাহলে আমার কি হবে? ক্রমটা নিশ্চয়ই এরকম হবে। তবে একটা জিনিস তো আমরা জানি, শুধু সমযোজী বৈশিষ্ট্য না, সমযোজী বৈশিষ্ট্য বাড়লে কিন্তু পোলারায়নও বাড়ে, মানে চার্জের বিকৃতি। একটু আগে আমরা পড়ছিলাম পোলারায়ন, সমযোজী বৈশিষ্ট্য বাড়লে পোলারায়নও বাড়ে। যেমন একটু আগে পরীক্ষা আসতে পারে কোনটার পোলারায়ন বেশি, যেমন সমযোজী বৈশিষ্ট্য, এটার পরিবর্তে পরীক্ষার মধ্যে বলতে পারে কোনটার পোলারায়ন বেশি হয়, চার্জের বিকৃতি, পোলারায়ন কোনটার বেশি হয়, অর্থাৎ চার্জের বিকৃতি, আকৃতির বিকৃতি কোনটার বেশি হয়। বুঝতে পারছি? সো এবার দেখো, এবার আমি যদি উল্টাই দিতে চাই মানেটা কি? ধরো আমি এবার তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করলাম যে ভাইয়া গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম বের করো তো। গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক এইটার ক্রম বের করো তো বাবা দেখি। সো এইটার যদি তুমি ক্রম বের করতে যাও তাহলে কি করবা? দেখো ভালো করে খেয়াল করো, দেখো উল্টায় যাবে।
জিনিসটা উল্টে যাবে, সমযোজী বৈশিষ্ট্য বাড়লে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে। তাহলে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার পরবর্তীতে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তার পরবর্তীতে সিলিকন টেট্রাক্লোরাইড। তাহলে কি হবে বাবা? উল্টায় যাবে। তো উল্টায় গেলে জিনিসটা কি এই দিকে, জিনিসটা কি এই দিকে, জিনিসটা কি এই দিকে। পরীক্ষার মধ্যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক না এসে পরীক্ষা আসতে পারে নিচের কোনটার আয়নিক বৈশিষ্ট্য বেশি। আয়নিক ওই একই জিনিস, আমি কিন্তু আগেই লিখে দিছি বাবা, এই যে দেখো, এইটা কিন্তু মনে রাখতে হবে। দেখো পরীক্ষার মধ্যে পোলার আয়নও যেতে পারে, একসাথে সমযোজী বৈশিষ্ট্য যেতে পারে, আবার আয়নিক বৈশিষ্ট্যও চাইতে পারে। গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বেশি আসে, তো যার কারণে এটা নিয়ে আলোচনা করতেছি। বাট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্রম যেটা, আয়নিক বৈশিষ্ট্যের ক্রমটা একই রকম। সুতরাং আশা করি এটা নিয়ে কোনো প্যারা হবে না। তোমরা বলো বুঝতে পারছো কিনা, তোমরা বলো একটু বুঝতে পারছো কিনা বলো। এটা একটা ক্রম ছিল, এখানে দুইটা ক্রম ছিল, বলো তোমরা বুঝতে পারছো কিনা। একটা আরেকটার উল্টা বাবা, আর কিচ্ছু না, একটা আরেকটার উল্টা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না বাবা। বলো বুঝছো কিনা বলো। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। তার পরবর্তীতে দেখো, এবার আসো 3 নাম্বার রুলসে আসি। রুলস নাম্বার ফাজানের রুলস নাম্বার এবার কত? রুলস নাম্বার হচ্ছে 3। এবার এতক্ষণ ক্যাটায়ন নিয়ে বকবক করছি, এবার অ্যানায়ন নিয়ে বকবক। এগুলো ইজি বাবা, একটা বাড়লে আরেকটা বাড়ে। অর্থাৎ ক্যাটায়নের যদি অ্যানায়নের আকার বাড়লে বুঝো, অ্যানায়নের আকার বাড়লে কি হয়? গলনাঙ্ক তোমার হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। সমযোজী বৈশিষ্ট্য কি হবে? বৈশিষ্ট্য বাড়বে, বৈশিষ্ট্য বাড়ে। বুঝো কি বলছি? অ্যানায়নের আকার বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে। দেখো আমি আবারও বলতেছি বাবা, এবার কি আকার বাড়লে একটা জিনিস বাড়লে আরেকটা জিনিস বাড়বে। শুধুমাত্র একটাই ছিল ক্যাটায়নের আকার, উল্টা হিসাব, বাকি সকল ক্ষেত্রে সেম হিসাব ছিল। বুঝো, যেমন আমি কি বলছি, অ্যানায়নের আকার বাড়লে, তো অ্যানায়নের আকারটা কেমনে বাড়ে দেখো আমি তোমাদেরকে বলি। ধরো তুমি এখানের মধ্যে দিছো ফ্লোরিন, হ্যাঁ, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। বুঝো, সো এইগুলো যখন তুমি হিসাব করবা, দেখো এখানের মধ্যে সব থেকে বেশি কোনটা আমরা জানি স্বাভাবিকভাবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে। তো উপর থেকে নিচের দিকে গেলে যদি আকার বাড়ে, আমি এখানের মধ্যে হিসাব করি হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড। তাহলে এখানে সব থেকে আকার বড় কোনটার? এই যে এইটার, হাইড্রোজেন আয়োডাইডের আকার, আয়োডিনের আকার, বেসিক্যালি আয়োডিনের সব থেকে বড়। সব থেকে এখানে আয়োডিন হচ্ছে বড়, সব থেকে বড় হচ্ছে আয়োডিন। সব থেকে বড়কে সব থেকে আয়োডিন হচ্ছে বড়। তার মানে এই জিনিসটা আমি উল্টাই দিতে পারি, এই যে বুঝছো? বুঝছো এটা কি? এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য অথবা পোলার আয়ন। সমযোজী বৈশিষ্ট্য অথবা এটাকে আমরা পোলার আয়ন বলতে পারি। বুঝছো? বই মানে বৈশিষ্ট্য। এখন আমি যদি এটাকে উল্টা ভাবে হিসাব করি, উল্টা ভাবে মানে কি ভাইয়া? আপনি যদি এটাকে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই হিসাবে হিসাব করি, তাহলে এটাকে কি করব? উল্টা পাশে ঘুরাই দিব। উল্টা পাশে ঘুরাই দিব মিন্স যে ভাই আমার যেটা ছিল একটু আগে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড এবং
হাইড্রোজেন আয়োডাইড এরকম ছিল, এটাকে আমি এই দিকে না দিয়ে আমি উল্টা পাশে ঘুরাই দিব। উল্টা পাশে ঘুরাই দিব মানেটা কি? উল্টা পাশে ঘুরাই দিব মানে হচ্ছে আমি জিনিসটাকে উল্টা চেঞ্জ করে দিব। এই যে দেখো, এইদিকে এইদিকে এইদিকে, শেষ শেষ, কেল্লা খতম। বুঝো বুঝো। তো এই জিনিসগুলো খুবই ইজি, একটা বাড়লে আরেকটা বাড়ে। অ্যানায়নের চার্জ সংখ্যা বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। আমরা শুধুমাত্র একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। একটা পড়বো সমযোজী বৈশিষ্ট্যের ক্রম। তাহলে সমযোজী বৈশিষ্ট্য যদি বাড়ে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে। বুঝতে পারছো? বুঝতে পারছো? যেমন আমি কি হয় যে পরীক্ষায় যত ভালো নাম্বার পাবা, পরীক্ষায় যত ভালো নাম্বার পাবা মন খারাপের পরিমাণ ততই কমবে। বাট পরীক্ষায় যত বেশি খারাপ নাম্বার পাবা মন খারাপের পরিমাণটাও কিন্তু বাড়বে। সেখানে বেশি নাম্বারের থেকে মনের খারাপের সম্পর্ক, যে ভাই যত বেশি নাম্বার পাইছি মনটা খারাপ তত কম হয়েছে। যত বেশি সমযোজী হয় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কম হয়, বিপরীত হয়ে যায়, ঘুরে যায়, চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছি? ইজি বিজি বাবা একদম। লাস্ট ওয়ান দেখো, 4 নাম্বার। 4 নাম্বার বৈশিষ্ট্যটা কি আসলে? সো 4 নাম্বার বৈশিষ্ট্যের কথাবার্তা যদি আমরা বলি, 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওই যে অ্যানায়নের চার্জ সংখ্যা। একই জিনিস কি? অ্যানায়নের কি সংখ্যা? চার্জ সংখ্যা। অ্যানায়নের চার্জ সংখ্যা যদি আমার বাড়ে, অ্যানায়নের চার্জ সংখ্যা বাড়লে সমযোজী বৈশিষ্ট্য কমে। বুঝো বুঝো, এই জিনিসটা বুঝতে হবে কিন্তু বাবা, এই জিনিসটা ইউ হ্যাভ টু বুঝতে হবে। কি কি বুঝতে হবে ভাই? দেখো এ তো পড়ে যায়, কি তো দুষ্টামি করে। দেখো কি বুঝতে হবে? দেখো অ্যানায়নের চার্জ সংখ্যা বাড়লে, মানে বাড়লে একটা জিনিস বাড়লে আর একটা জিনিস, আরে বাড়বে তো, এখানে কমে কেন লিখছি? কমে না। একটা জিনিস বাড়লে এই জিনিস বাড়লে এই জিনিসও বাড়বে, এই জিনিসও বাড়বে। রোজায় ধরছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে। দেখো কি বলছি বারবার, একটা জিনিস বাড়লে আর একটা জিনিস বাড়বে। আগের স্লাইড, এই যে নাও আগের স্লাইড, এই যে নাও, তাতে নাও বাবা, স্ক্রিনশট তুলে নাও, তাতে স্ক্রিনশট তুলে নাও। যদি লেখা না হয় তুলে নাও। সুমাইয়া, সুস্মি, তুলে নাও বাবা, তুলে নাও তাড়াতাড়ি। দেখো এবার দেখো, অ্যানায়নের চার্জ সংখ্যা বাড়লে সমযোজী বৈশিষ্ট্য কি হবে? বাড়বে। তো এখানের মধ্যে যদি আমরা হিসাব করি, দেখো ভালো করে খেয়াল করো, অ্যানায়নের চার্জ সংখ্যা, তার মানে ধরো আমার এখানের মধ্যে নাইট্রোজেনের উপর 3 মাইনাস আছে, বুঝো? অথবা তুমি যদি এখানের মধ্যে হিসাব করো কোনটা হবে নাইট্রোজেনের উপর আমি অক্সিজেন 2 মাইনাস দিলাম, বুঝো? তার পরবর্তীতে ফ্লোরিন মাইনাস দিলাম। তো তিনটা জায়গায় খেয়াল করো একটা জিনিস, সেটা হচ্ছে চার্জ সংখ্যা আমি কি বললি? বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। সব থেকে বেশি কোনটা? চার্জের মান সবথেকে বেশি হচ্ছে নাইট্রোজেনের, তাহলে এইটার বেশি সব থেকে সমযোজী বৈশিষ্ট্য, তারপরে এটা, তারপরে এটা। ক্লিয়ার? ক্লিয়ার? সো আমি যদি এখানের মধ্যে লিখতে চাই যে ভাই এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্য, এবং আমি আসলে ইয়া দিয়ে লিখতে চাই পোলার আয়ন। দুইটা একই জিনিস, পোলার আয়ন। তো দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? উত্তর হচ্ছে না ভাইয়া নাই। তো এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে এরকম হবে। একইভাবে যদি আমি বলি সমযোজী বৈশিষ্ট্যের পরে, ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যের পরে যদি আমি বলি ভাই এটাকে যদি আপনি যৌগ রূপে লেখেন NH3 অথবা হচ্ছে H2O অথবা HF, তাহলে কোনটা হবে সব থেকে বেশি? এইটা সব থেকে বেশি, তারপরে এইটা, তারপরে এইটা। এই তো হয়ে গেল, এই তো ইজি পিজি বাবা। তার মানে এটা কি? এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্যেরই ক্রম। মানে আমি যদি ঘুরাই দেই মানে ভাইয়া, ঘুরাই দেই মানে হচ্ছে আমি যদি তোমার কাছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্রম জানতে চাই, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এটার ক্রম যদি আমি জানতে চাই, বুঝো ভালো করে খেয়াল করো, তাহলে আমার এখানের মধ্যে কি করতে হবে? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্রম, সেটা হচ্ছে যে আমরা উল্টায় যাবে, NH3 H2O আর HF কি হবে? উল্টায় যাবে। এই যে হয়ে গেল, উল্টায় যাবে। এটা যেটা হবে সমযোজী বৈশিষ্ট্য, যেটা যে হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা তার উল্টায় যাবে।
বিপরীত হয়ে যাবে। আরাফাত হোসেন বলছে একটা হাদিস আছে, যে যেমন সে অন্যকে তেমন ভাবে। এটা কোন হাদিস বাবা? হ্যাঁ আরাফাত হোসেন, কোন হাদিস বলো তো বাবা এটা? আমি তো এরকম হাদিস শুনি নাই, যে যেমন সে অন্যকে তেমন ভাবে। আমরা কি মন মতো কি হতে থাকতে পারে, আমার জানা নেই হয়তো, বাট আমার খুব জানতে ইচ্ছা করতেছে, কখনো শুনি নাই। সে আরাফাত বলতেছে যে যেমন সে অন্যকে তেমনই ভাবে। মানে কে কেমন, কাকে কেমন ভাবে একটু বলো না বাবা, একটু শুনি, একটু শুনি, একটু শুনি বাবা। একটু মানে এইরকম কিন্তু জিনিসগুলো একবারেই করা যাবে না, যেটা ধরো তুমি মানে জাল হাদিস কিছু আছে। জাল হাদিস মানে বুঝো, মানে ভুলভাল ছড়ানো হয়েছে, মিথ্যা। যেমন একটা জাল হাদিসের কথাবার্তা যদি আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তোমার যদি জ্ঞান অর্জন করতে হয় তুমি চীন পর্যন্ত যাও। হ্যাঁ, জ্ঞান অর্জন করতে হলে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তুমি চীন পর্যন্ত যাও। সো তার মানে মানে কি? এই যে নাও সেকেন্ড স্লাইড নাও। সো তার মানেটা কি? তার মানে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে কি সহি না। সহি মানে কি? সহি মানে হচ্ছে সত্যি, যেটা সেটাই। আর জাল মানে কি? জাল মানে হচ্ছে গিয়ে নকল, 2 নাম্বার। কি বলছে? এক স্টেপ দেন প্লিজ। তরিকুল ইসলাম বলছে এক স্টেপ কি দিব বাবা, মারামারি করতেছি নাকি? এই যে এক স্টেপ ধরো, এই যে নাও 1 নাম্বার স্টেপ, তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি দাগায় নাও বাবা। যারা যারা এখনো করো নাই তারা একটু করো না বাবা, একটু করো না। এটা তো দিলাম, আর কোন স্লাইড দিব? আর কোনটা স্লাইড দিব বলো, বলো। এইটা দিলাম, এটাও দিলাম, নাও যদি কেউ তুলে না থাকো। তারপরে এটাও দিলাম, বলো। এটাও দিলাম, নাও। তারপরে এটাও দিলাম, ক্লিয়ার? তারপরে এটাও দিলাম, নাও। সবগুলোই দিলাম। এখন তোমাদেরকে আমি একটা কুইজ দিই, চলো। পোলের মধ্যে আমি একটা কুইজ দিব। চলো দেখি, চলো। অ্যাপসে পেয়ে যাবা বাবা, আমাদের অ্যাপসে পেয়ে যাবা। কুইজ তোমাদের কাছে যাচ্ছে।
হুম, ঠিক আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করলো কেন বুঝো, ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করলো কেন, কি শিখাইলাম এতক্ষণ, এতক্ষণ কি শিখাইলাম? আচ্ছা, এখন কি সাউন্ড শোনা যায়? হায় রে আল্লাহ, সাউন্ড অফ করে সবকিছু বুঝায় ফেলছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো 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 বাবা দেখো, এখানের মধ্যে তোমরা যে সমস্যাটা ফেস করছো সেটা হচ্ছে যে ভাই, আমরা জানি সমযোজী বৈশিষ্ট্য কার কেমন সেটা দেখিয়ে আমরা গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা বের করবো। এখানে দেখো আমরা জানি সাইজ ক্যাটায়নের, ক্যাটায়নের সাইজটা যত, এগুলো সবগুলো ক্যাটায়ন না, ম্যাগনেসিয়াম 2+, বেরিয়াম 2+, বেরিলিয়াম 2+, ক্যালসিয়াম 2+, সবগুলো তো সাইজ, সাইজ না, ক্যাটায়ন না। তাহলে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে সমযোজী বৈশিষ্ট্য বাড়বে না। তাহলে এটা কি একটা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম। তাহলে ক্যাটায়নের সাইজ কোনটা সব থেকে ছোট? উত্তর হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের সাইজটা সব থেকে ছোট, বেরিলিয়ামের সাইজটা কি বলছি সব থেকে ছোট, যার কারণে এর সমযোজী বৈশিষ্ট্যটা বেশি। কিন্তু সমযোজী বৈশিষ্ট্যের উল্টাটা তো হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, তাহলে এইটা তো তার উল্টা। এই যে দেখো, মানে বেরিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে বেশি হবে, বুঝো? তাহলে এই যে দেখো বেরিয়ামের গলনাঙ্ক বেরিয়াম 2+, এই যে দেখো যারা বলতেছো কিছু বুঝি নাই, তারা এইটার সময় কি বুঝছিলা বলো? 1 নাম্বার রুলস তো তোমরা তাহলে বুঝোই নাই। এই যে দেখো সমযোজী বৈশিষ্ট্য, দেখো দেখো, যারা বুঝো নাই বলতেছো, এত সুন্দর করে বুঝাইছে। এই যে দেখো 1 নাম্বার রুলস দেখো, একটু ভালো করে খেয়াল করো। 1 নাম্বার রুলসে আমরা কি শিখছিলাম? ক্যাটায়নের আকার যত ছোট হবে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, বুঝো? বুঝো? তাহলে এখানের মধ্যে থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম। বুঝছি? সবাই কি বুঝছে এবার? বুঝলে এবার একটু বলো। তোমরা তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল উত্তর দিয়েছো, সবাই দেখি ক্যালসিয়াম দিছো। এই যে দেখো তোমরা সবাই ক্যালসিয়ামটা কেন দিলাম আমি বুঝলাম না। উত্তর কোনটা হবে? উত্তর তো বেরিয়াম কার্বনেট হবে, বেরিয়াম কার্বনেট। দেখো এই যে দেখো,
এগুলো পড়াইলাম আমি জানি এগুলো খুবই কনফিউজিং বাবা, এগুলো বাসায় যদি পড়াশোনা ঠিক মতো না করো তাহলে আটকায় যাবা, খুব বেশি স্বাভাবিক, খুব বেশি স্বাভাবিক। বুঝো, যদি তুমি বাসায় ঠিক মতো এগুলো না পড়ো, যদি ভাবো যে স্যার মনে হয় বুঝাইতে, ভাই পড়ো, বাসায় বাসায় পড়ো, পড়তে হবে, শুধুমাত্র স্যারের উপর ডিপেন্ড থাকলে হয় না। বুঝতে পারছো আমার কথা? শুধুমাত্র টিচার যতটুকু পড়াবে, টিচার খাওয়াই দিবে, বাবা খাওয়াই দেওয়ার যুগ এখন এটা না, এখন অনেক কম্পিটিশনের যুগ, এখন নিজের ব্রেনটাকেও ফোর্স করো। ভাইয়া সবগুলো রুলস পড়াইছে, এখন কি করবা, তোমাদের ফার্স্ট প্রায়োরিটিটা কি হবে? ফার্স্ট প্রায়োরিটি হবে এখান থেকে বের হওয়ার পরবর্তীতে তুমি হাজারি লাখ স্যার বলো, যে কোনো টেস্ট পেপার বলো, গাইড বলো, যাই বলো না কেন, তুমি টেস্ট পেপার খুঁজলে অহরহ প্রশ্ন দেখতে পারবা, অহরহ। আমি সলভ করাইলাম, গতদিন সলভ করাইছি দুইটা, মানে দুইজন আলাদা জায়গায় সলভ করাইছি, দুইটা আলাদা কোর্সে। তো ওই কোর্সটা যখন আমি সলভ করাইলাম তখন ওইখানের মধ্যে এরকম ছিল যে গণনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের পুরো একটা কমন প্রশ্ন, বুঝছো? যদি না পারো তাহলে কিন্তু ডাব্বা খাবা। এটা কার সাথে দেয়? ওই পি ব্লকের মৌলগুলোর যে বৈশিষ্ট্য, কার্বন ডাই অক্সাইড গ্যাস, সিলিকন ডাই অক্সাইড কেন কঠিন, অথবা একটা আদ্র বিশ্লেষিত হয় আর একটা কেন হয় না, এগুলোর জায়গার মধ্যে এগুলো ঢুকাই দেয়। গ নম্বরে ওইরকম প্রশ্ন দেয়, ঘ নম্বরে এরকম ক্রম দেয়। সবাই কি বুঝছো? কারো কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আমি তো শেষ করাই দিছি বাবা, তুমি যেটা করতে হবে তোমাকে সেটা বাসায় ভালো করে সলভ করতে হবে। বাসায় কি করতে হবে? ভালো করে সলভ করতে হবে। তোমরা কি সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে একটু হাত তুলো তো, জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমি আজকের ক্লাসটা ক্লোজ করে দিই। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? বলো। বলো, কারো কোনো প্রশ্ন আছে? বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের কুইজ হচ্ছে গিয়ে ক্লাসে দিব। যারা হচ্ছে ক্লাসে আসো, আমাদের কোর্সে আসো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো এইচএসসি 26, হ্যাঁ এইচএসসি 26-এ সাইকেল 3 কিন্তু শুরু হয়ে যাবে। সাইকেল 3 এই যে ঈদের পরে শুরু হয়ে যাবে বাবা। জৈব যৌগ পড়াবো কিন্তু ইনশাআল্লাহ। তো জৈব যৌগ শুধুমাত্র আমি একাই না, তোমাদের সিয়াম ভাইয়া, তোমরা জানো সিয়াম ভাইয়া কতটা জোস পড়ায়। তো তোমাদের সিয়াম ভাইয়া এবং আমি এই দুইজন পড়াবো ইনশাআল্লাহ। বুঝছো? বুঝছো? সো এটা কি করবো আমরা, বলো তো বাবা? তাহলে জৈব যৌগ এবং আমরা সাইকেল 3-তে এটা শুরু করব। কারা কারা এখনো ভর্তি হয়নি বলো তো? কারা কারা এখানে স্টুডেন্টস না, একটু হাত তুলবা কমেন্টের মধ্যে। কেউ কি হাত তুলবা? ফারজানা হাত তুলছে, মালিহা, হ্যাঁ। আর কেন পাওয়া যাবে না? কেমিস্ট্রিটা বুক করছি, কেমিস্ট্রি পাইছো, ফিজিক্সটা বুক করলে ফ্রি ক্লাস তো করলাই। এখন পেজে চলে আসো আমাদের এইচএসসি 26-এর, হ্যাঁ সাইকেল 3, হ্যাঁ এইচএসসি 26 আমাদের কিন্তু এইচএসসি 26-এ জৈব যৌগ চলবে বাবা। তো সাইকেল 3 কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে এক্স্যাক্টলি সো সমযোজী বৈশিষ্ট্য মানে হচ্ছে ফাজানের নীতি, এটাই। সো যারা যারা জৈব যৌগ নিয়ে ভয় পাও, যারা জৈব যৌগ নিয়ে এখনো শঙ্কিত, এমন ভাবে ইনশাআল্লাহ পড়ানো হবে তোমরা নিজেই পড়ার পরে বলবে যে জৈব যৌগ কঠিন নাকি সহজ। অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে, আমি তো তোমাকে বুঝাতে পারবো, বাট প্র্যাকটিস করে প্রশ্নের উত্তর করার কিন্তু পার্টটা তোমার। তো এটা না করতে পারলে কিন্তু ব্যর্থতাও তোমার। সো আমরা ইনশাআল্লাহ অবশ্যই তোমাদের সাথে আমার কোর্স, সো অবশ্যই তোমাদের সাথে কোর্সে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। ক্লাস শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি পেইড ব্যাচের, আচ্ছা ফারজানা চিনি মনে হয় তোমাকে, আচ্ছা ঠিক আছে। বাচ্চা কাচ্চারা অ্যাপসে পেয়ে যাবে, অ্যাপসে রেকর্ড আকারে থেকে যায়, হ্যাঁ আমি হচ্ছে যে পোস্টটা দিয়েছি গতকালকে এইচএসসি 26-এর গ্রুপে, সেখানেও পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবা বাচ্চা কাচ্চারা, তোমাদের সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, ক্লাসে দেখা হবে, মেইন কোর্সের ক্লাসে তোমার আমার সাথে, সিয়ামের সাথে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।